বড় আব্বা, এটা কিন্তু ঠিক হলো না। তুমি দিলা কেন? আচ্ছা ঠিক আছে, আমার বারেও কিন্তু দিবা, বুঝছো? তোমারই তেমন লাগবো, আমি কিন্তু দিব না এক টাকাও। মতিউর রহমান হেসে মাথা নেড়ে চলে গেল। খুশবু বাবার পিছন পিছন গেল। শতক বলল অল দ্য বেস্ট আয়াত। বলে হাই তুলতে তুলতে চলে গেল। আকিব কানে কানে কিছু বলে গেল। একে একে সবাই চলে গেল। আয়াত জ্যোতিকে নিয়ে রুমে এলো। তার বড় আব্বা সুপার সেভি উপার। আয়াত বাসর ঘরে ঢুকে দরজা বন্ধ করে ভাবলো এখন কি করবে। প্রথমবার বিয়ে করছে সে, কোনো অভিজ্ঞতা নেই যে। প্রচুর নার্ভাস ফিল করতে লাগলো। দুলাভাই তো অনেক কিছুই বলল, কিন্তু ওসব সে করতে পারবে না, তা লজ্জা করছে যে। ছি, কাজিন মহল তার লজ্জা পাওয়ার কথা শুনলে হাসতে হাসতে কড়াকড়ি খেত। সহজের তো কথাই নাই। সে ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে আসলো। নর্মাল গেঞ্জি ও ট্রাউজার পরে বেরিয়ে গামছা দিয়ে মুখ মুছতে মুছতে বলল জ্যোতি যাও, নর্মাল শাড়ি নিয়ে ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে এসে শুয়ে পড়ো। যদিও খুব নার্ভাস, সে বলল শুয়ে পড়বো? বলেই বেয়াক্কেল হয়ে গেল। কি বলে ফেললো সে? ইস, লজ্জা 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 আরো বেড়ে গেল আয়াতকে হাসতে দেখে। তো কি বাসর করতে চাও? দেখো, শেষ রাতে সেহরি খেতে উঠতে হবে। বাসর করলে আমি উঠতে পারবো না, তাই কিছুদিন অপেক্ষা করো। একটু তো ধৈর্য ধরো জ্যোতি। জ্যোতির লজ্জায় জ্ঞান হারানোর জোগাড়। আরে ভাই, মুখে একটু তো লাগাম টানো। সে তাড়াতাড়ি বলল আমি সেটা বলিনি। আসলে দাদি 2 রাকাত নফল নামাজ পড়তে বলেছিল, সেটাই। ওহ, আমি তো অন্য কিছু ভেবেছিলাম। আচ্ছা, চেঞ্জ করে এসো। চেঞ্জ করে এসে জ্যোতিও আয়াত নামাজ পড়ে নিল। এখন কি হবে? জ্যোতি নামাজ শেষ করেই শুয়ে পড়ল পুষ্প সজ্জিত খাটে। আয়াত তা দেখে হাসলো। সে জায়নামাজ দুটো ভাঁজ করে পাশে রাখলো। এক গ্লাস পানি খেলো। গলা শুকিয়ে আসছে কেন বারবার। গেঞ্জিটা একটানে খুলে ফ্যান ফুল ভলিউমে দিয়ে লাইট অফ করে বিছানায় বসলো। জ্যোতি কাঁথা গায়ে দিয়ে ওর দিকে পিঠ করে শুয়ে আছে। কাঁথাটা পেট পর্যন্ত ঢেকে রেখেছে। আয়াত কাঁথার ভিতরে ঢুকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল জ্যোতিকে। এক পা জ্যোতিকে পেঁচিয়ে, এক হাত পেটে। জ্যোতি কেঁপে উঠল। বুকটা অসম্ভব ধরপড় করছে, হাত পা ঠান্ডা হয়ে আসছে। নিঃশ্বাসের গতি ক্রমশ বৃদ্ধিমান। আয়াত জ্যোতির ঘাড়ে গভীর চুম্বন করে বলল আমার পরিবারটা খুব ভালো। মা, বাবা, আমার ভাইরা, বোনেরা, বড় আব্বা, বড় আম্মা, মেজম্মা, মেজো আব্বা, সবাই অসাধারণ। তোমায় খুব ভালো বাসবে দেখো। তুমি কখনো তাদেরকে অসম্মান করো না। আমি জানি তুমি করবে না। আর তোমার যা প্রয়োজন ওদের বলতে পারো, আর না পারলে আমাকে বলবে। কখনো জড়তা করবে না। হুম। জ্যোতির চোখ থেকে অশ্রু ঝরে পড়ে। মা মারা যাওয়ার পর বাবা বাদে এত আদুরে কণ্ঠে কেউ কখনো বলেনি তাকে। জ্যোতি আয়াতের হাতটা শক্ত করে ধরল, যেটা তার পেটে অবস্থানরত। আয়াত বুঝল বউয়ের চোখে পানি, তবে সেটা আনন্দের। সে প্রসঙ্গ পাল্টালো। বাসর করবো না ঠিক আছে, রোজার মাস, কিন্তু বউকে আদর করবো না তাই কখনো হয়? হুম, আমি অতটাও ভালো নই। বলে পিঠের আঁচল সরিয়ে চুমু খেতে শুরু করলো। হাতটা থেমে নেই, বিচরণ করছে যথাতথা। আঁচলটা সরে পড়ল। বাসর করবো না ঠিক আছে, রোজার মাস, কিন্তু বউকে আদর করবো না তাই কখনো হয়? হুম, আমি অতটাও ভালো নই। আয়াত জ্যোতিকে নিচের দিকে ফিরিয়ে তাকিয়ে রইল 1 সেকেন্ড, 2 সেকেন্ড। এরপর চুমু পড়ল সারা মুখ, বাদ যায়নি কোথাও। গলায় নেমে অনেকগুলো চুমু দিয়ে একটা জোরে কামড় দিল। এরপর থেমে গেল, তবে উঠল না ঘাড়ে। মুখ গুজে জোরে একটা শ্বাস নিল। হাত দুটো পিঠের নিচে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। জ্যোতি এখনো শকড, কি হয়ে গেল তার সাথে। তার হাত পা পুরোপুরি কাঁপছে, নিঃশ্বাস বন্ধ হবার জোগাড়। মসজিদের মাইকে বাজছে সেহরি খাওয়ার আর মাত্র 30 মিনিট বাকি আছে। হাবিবুর রহমানের বাড়িতে সকলে সেহরি খেতে বসেছে। খাদিজা বেগম সকলকে খাবার দিয়ে নিচেও বসেছে।
আয়াত ও জ্যোতিও বসেছে। আয়াতের পাশে সহস্র বসে এটা ওটা বলে মজা নিচ্ছে। তার পাশে জ্যোতি লজ্জায় মরিমরি। শতক সহস্রকে ধমক দিয়ে চুপ করালো। সামনে বড়রা বসে। এই ছেলের আক্কেল কবে হবে? শতক সহস্রকে মৈত্রীর কথা জিজ্ঞেস করতে বলল। সহস্র বলল, সবাই আছে, আমাদের মিঠু আপা কই? আমার জ্বর আইছে রাত্রে, এখান থেকে যায় দেখি কম্বল মুড়ি দিয়ে শুয়ে হয়েছে। কপালে হাত দিয়ে দেখি জ্বরে গা পুড়ে যেতেছে। ওষুধ খাওয়াও ওর মা জলপটি দিয়ে দিল কতক্ষণ, এখন ঘুমাইতেছে। শতকের মনটা খারাপ হয়ে গেল। রাতে না ঠিক ছিল, সবাই খাচ্ছে। সহস্র আয়াতের কানে কানে একটা কথা বলল। অমনি আয়াত বিষম খেলো। জ্যোতি পানির গ্লাস এগিয়ে দিল। সবাই ওদের দিকে তাকিয়ে। সহস্র বলল, বিষম খাওয়ার পর পানির গ্লাস এগিয়ে দেওয়ার জন্য হলেও একটা বউ দরকার। দুলা ভাই, আমিও বিয়ে করতে চাই। আকিব ওর কথা শুনে বলল, আরে আগে তো বড় তোর বিয়ে দিয়ে নিয়ে, তোমার সিরিয়াল অনেক পরে শালাবাবু। আগে মাহিদ, এরপর শতক। ওদের আগে বিয়ে করলে বেচারা হার্ট অ্যাটাক করে বসবে। শতক ডালের বাটি নিয়ে আকিবের প্লেটে পুরো ঢেলে দিয়ে বলল, দুলা ভাই, আমরা বিয়ের জন্য মরে যাচ্ছি না, বুঝেছেন? নিন ডাল। খুশবু শতকের কাণ্ড দেখে হেসে ফেলল। দোলা ভাই ভালো হয়েছেন। খাওয়া শেষে নামাজ পড়ে খুশবু। শতক, মতিউর রহমান বাড়ি ফিরছিল মসজিদ থেকে। মতিউর রহমান আগে আগে, খুশবু ও শতক পিছে। এখন তোদের বাড়ি ঘুমাবো, বাড়িতে যাব না। খুশবু ভ্রুকুচকে তাকিয়ে বলল, একদম না, মিটুর থেকে দূরে থাকতে বলেছিলাম না তোকে? আশ্চর্য, আমি কি তোর বোনের রুমে থাকতে চাইছি নাকি? তোর কাছে থাকবো, বাড়ি যেতে ইচ্ছে করছে না। আমি কি তোর মনোভাব বুঝবার পারি না ভাবছোস? যেই শুনছি ওর জ্বর অমনি বাড়ি যাইতে ইচ্ছে করতেছে। তুই একটু বেশি কথা বলছিস জানি। কুন্দার বোনের কথা বড়ব্বাকে বলবো? তুই আমায় ব্ল্যাকমেল করছিস? আর ঝর্ণার সাথে আমার কিচ্ছু নেই। বলছিস নেই? তাহলে সহস্রকে বলি তোর লাইন ক্লিয়ার, তাড়াতাড়ি সিনিয়র পটিয়ে ফেল। দেখ, বাড়াবাড়ি হয়ে যাবে কিন্তু। তোদের মধ্যে তো কিছুই নেই, তাহলে তোর কেন চলে বন্ধু? আচ্ছা, তোর কথাই ঠিক, কিন্তু খবরদার মৈত্রীর রুমের দিকে তাকাবি না। আমি অতি ভদ্র ছেলে। ছেলে? বুইরা বেটা। তুই কিন্তু আমার 5 মাস 13 দিনের বড়। আয়াতের বিয়ে পেরিয়ে গেছে কিছুদিন। আয়াত ঝর্ণা ক্লাসমেট ছিল 6 to 10, বাট কখন কথা হয়নি। হবে কিভাবে? ছেলে মেয়েদের ক্লাস আলাদা। ঝর্ণা বসে বসে টিভি দেখছে। পাশেই তার দাদি বসে তসবি টিপছে। ও ঝর্ণাকে দেখছে। বুবু, ওইভাবে তাকাইবা না, আমার নজর লেগে যাবে। জমিলা বেগম রেগে গেলেন। এই ঝর্ণা, আমি তোর খারাপ নজরে দেই? দেখো বুবু, আমার নাম ঝর্ণা, নট ঝর্ণা। ইস, যে না আমার চেহারা, নাম রাখছে পেয়ারা। ঝর্ণার চেহারাটা কাঁদো কাঁদো হয়ে গেল। সে কি দেখতে সুন্দর না? হয়তো, তাই তো মাহির তাকাই না। বুবু, আমি কি দেখতে পচা? জমেলা বেগম নাতনির দিকে তাকালো। বোকার হদ্দ। এর থেকে ওই বিচ্ছু শান্তটা বেশ চতুর। হাড়ে হাড়ে বজ্জাতটাকে চালিয়ে মারে। তখনই শান্ত বলল, আপু, বুড়িটা ঠিক কথাই বলেছি। তুই দেখতে সুন্দর নাই তো বরং ডাইনির মতো, তার জন্যই তো তোর বিয়ে হচ্ছে না। অথচ দেখ ওই শিমলা, তোর থেকে 3 বছর ছোট, ওর বিয়েও হয়েছে, আবার বাচ্চাও। ঝর্ণা এবার কেঁদেই দিবে বোধ হয়। তাতে চোখ দিল ওর দাদি। তাও যদি গুণ থাকতো, ভারী কোনো কাজ করতে পারে না, ডিম ভেজা দিলে নুন দেয় না। তখনই একটা মহিলা এসে বলল কেউ এসেছে বাড়িতে, তারা যেন অন্যত্র যায়। তাই ওরা অন্য জায়গায় চলে গেল। আগত মেহমান বাড়ির ড্রয়িং রুমে বসলো। মেম্বার ঝন্টু তালুকদার ঘর থেকে বেরিয়ে এলো। সে ঘুমিয়েছিল এতক্ষণ। কেউ দেখা করতে এসেছে শুনে মুখটা ধুয়ে মুছে এলো। এসে দেখলেন সোফায় বসে মতিউর রহমান। এই লোকটার সম্পর্কে অনেক শুনেছে, দেখছে, কথা হয়েছে। একদম অন্যরকম নিরহংকার খাঁটি ভদ্রলোক। হঠাৎ তার বাড়িতে? গুন্ডাটা কিছু করেনি তো? আরে মতিউর সাহেব জি, ভালো আছেন? মতিউর মাথা তুলে মেম্বারকে দেখলেন। তার সাথে জরুরি কথা বলতে এসেছে। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব।
আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? ঝন্টু সালামের উত্তর দিল। ভালো আছি আপনাদের দোয়ায়। তা হঠাৎ করে কোনো দরকার ছিল বুঝি? মতিউর রহমান গলা পরিষ্কার করে নিলেন। দরকার না, আবদার নিয়ে আসছি, একটা বিয়ের প্রস্তাব নিয়ে আসছি। আয়াতের বিয়ের দিন রাতে বাচ্চাদের কিছু কথা কানে আসে তার। খুশবু ও মেম্বারকে পছন্দ করে, ওদের সামনে তো স্বীকার করলো না, আবার বলল যে ভালো লাগে। পরে তিনি মেয়েটার সম্পর্কে খোঁজ খবর নেন, জানতে পারেন মেয়েটা নিতান্তই ভদ্র ও ভালো। ভাইটার যা স্বভাব, নিজের ছেলে হলে চাপকে পিঠের ছাল তুলে নিতেন। তারপর মৈত্রীকে জিজ্ঞেস করে, যেহেতু সেদিন মৈত্রীর নাম উঠেছিল। মৈত্রী বলে, ভাইয়েরটা আমি বলতে পারবো না, তুমি ওরেই জিজ্ঞেস করো। তবে ঝর্ণাপু খুবই ভালো, আমার তাকে খুব পছন্দ। আমি ভাইয়াকে বলেছিলাম, ও তো তখন হ্যাঁ বলেছিল, কিন্তু সিরিয়াসলি বলছে নাকি মজা করে কি জানি। মতিউর রহমান রিস্ক নিতে চাইলেন না, ছেলেটার ভবিষ্যতের বিষয়। খাদিজাকে বললে সেও একই কথা বললেন। তিনি ছেলেকে ডাকলেন রাতে। সকলের খাওয়া শেষ, আরও মৈত্রীর কোলে ঘুমিয়ে পড়বে হয়তো। খুশবু পড়ছিল, পরীক্ষার বেশি সময় নেই, ঈদের 15 দিন পরেই। সে ড্রয়িং রুমে এসে দেখল মৈত্রী আরুকে কোলে নিয়ে সোফায় বাবার পাশে বসে টিভিতে খবর দেখছে। মা এলো তার পিছনে, দুজনে সোফায় বসলো। আরু উঠে ভাইয়ের কোলে জায়গা করে নিল। খুশবু আরুকে চুমু খেয়ে বলল, আব্বা কিছু বলবা? মতিউর রহমান গম্ভীরতা বজায় রেখে বলল, বলার জন্যই ডাকছি। বলো। মতিউর রহমান ভনিতা ছাড়াই সরাসরি জিজ্ঞেস করলো, মেম্বারের মেয়ে ঝর্ণারে আপনার ভালো লাগে? সোজা সবটা বলবেন, লজ্জা পাবেন না। আপনার আব্বা হই পর কেউ না। কথাটা কর্ণকুহরে প্রবেশ করতেই বোনের দিকে তাকালো চোখ রাঙিয়ে। মৈত্রী মাথা নেড়ে মানা করলো, মানে সে বলেনি। খুশবু বিশ্বাস করলো না, বাবাকে বলল। বাবা মিঠু। মতিউর রহমান তাকে থামিয়ে দিয়ে বলল, আম্মা কিছু বলে নাই আমারে, তবে আমি শুনছি কোনোভাবে, তাই সরাসরি বলতেছি। খুশবু মাথা নত করলো। আব্বা কি শুনেছে? সে তো এমন কোনো কাজ করেনি। আব্বা মার সিদ্ধান্তই তার নিকট শিরোধার্য। বাবা তুমি কি শুনছো আমি জানি না, কিন্তু কিন্তু তোমাদের অসম্মান হয় এমন কিছু না আমি করেছি আর না করব। আর ঝর্ণার সাথে আমার কোনো কিছুই নেই। মেয়েটি ভালো, মৈত্রী তাকে পছন্দ করে। মৈত্রী আমায় বলেছে যেন তারে ভাবি বানাই। তুমি আমায় বিশ্বাস করতে পারো আব্বা। মতিউর রহমান বেশ খুশি হলেন, হাসলো। তার ছেলে মেয়ে তার গর্ব। কখনো তার অসম্মান বা অল্প মানক্ষয় হয় কিবা কারোর সামনে মাথা ঝুঁকাতে হয় এমন কাজ করবে না। তিনি বললেন, আমি আপনাকে বিশ্বাস করি, তাই তো সরাসরি জিজ্ঞেস করলাম। আর ঝর্ণা মেয়েটাকে যদি বিয়ে করতে বলি তাহলে কি মত দেবেন, নাকি অন্য কোনো পছন্দ আছে? কোনটা? পছন্দ নেই আব্বা। আব্বা আমার পছন্দই আমার পছন্দ। তবে আব্বা একটা কথা বলি, আমি এখনই বিয়ে করব না। মতিউর রহমানের কপালে ভাঁজ পড়ে। তিনি জিজ্ঞেস করে, কেন? আব্বা আমি এখন বেকার, আগে চাকরি পাই তারপর। চাকরি না পান তাইলে? বা মতিউর রহমান হাসলো। তার ছেলের সাথে কথা বলে ভালো লাগছে। তাইলে কি আপনার বড় ফুপুর কথা ধরে নেব? ঠিক। খুশবু অবাক হলো, তার বাবা এসব কি বলছে। মতিউর জানেন ছেলে অমন কথা কখনো ভাবেনি, কিন্তু লোকে তো ভাবছে। আমি জানি আপনি কেন বিয়ে করতেছেন না, কিন্তু লোকের কথা বানাইতে কতক্ষণ? আপনার আম্মায় চায় আপনি বিয়ে করবেন না? বিয়ে হলো ফরজ কাজ, বরকতময়। খুশবু কোনো কথা বলল না। মতিউর রহমান বললেন, আচ্ছা করতে হইব না, আপনারা জোর করবো না, আপনার কথাই থাক। খুশবু বাবার দিকে তাকালো। বাবা কি রাগ করলো? আব্বা আমি রাজি। মতিউর রহমান খুশি হলেন। তিনি জানেন তার ছেলে কখনো অবাধ্য হবে না। তিনি ছেলেকে বললেন, তাইলে বলেন ঝর্ণার আপনার পছন্দ, তার বাড়িতে প্রস্তাব নিয়ে যাব। আব্বা সেটা তোমাদের ব্যাপার, তোমাদের যাকে বাড়িতে বউ হিসেবে পছন্দ তারই আনো, আমাকে বলবা না। মতিউর রহমান খাদিজা বেগম মৈত্রী দেখলেন তাদের ছেলে লজ্জা পাচ্ছে। খাদিজা বেগম বললেন, সংসার তুই করবি, আমরা না, তাই বলতে হবে। মতিউর রহমান হাসতে হাসতে বলল,
আব্বা, আপনি লজ্জা পাইতেছেন? বলেই জোরে হেসে ফেলল। সাথে মৈত্রী, খাদিজা বেগম ও আরুও খিলখিলিয়ে হেসে উঠল। খুশবু আরুকে নামিয়ে বলল, এক একটা জাতা, করবো না আমি বিয়ে। ধ্যাৎ। বলতে বলতেই চলে গেছে রুমে। এদিকে ওরা হাসতে হাসতে শেষ। ভাবতে ভাবতেই হাসলো মতিউর রহমান। ছেলেটা হীরের টুকরো। সামনে মেম্বার ঝন্টু বসে। তিনি ভাবছেন বিয়ের প্রস্তাব নিয়ে। কার বিয়ের প্রস্তাব মতিউর সাহেব? মতিউর রহমান বলতে শুরু করলো, আমার ছেলে মাহিদ রহমানের সঙ্গে আপনার মেয়ে ঝর্ণা আমার বিয়ের প্রস্তাব। আমার ছেলেকে তো চেনেনি, আপনাদের সামনেই বড় হয়েছে, তার সম্পর্কে তো জানেন। তবে জানিয়ে রাখি, ছেলেটা আমার চাকরির জন্য চেষ্টা করতেছে। আশা করি হয়ে যাবে। একটা বেকার ছেলের সাথে কি মেয়ে বিয়ে দেবেন? তবু আইছি। আসলে আয়াতুলের বিয়েতে ঝর্ণা আমার দেখে ভালো লাগছে। আমার 2টা মেয়ে আছে, ঝর্ণা আম্মু মেয়ের মতোই থাকবো। বলে থামলেন। ঝন্টু মিয়া অবাক, তিনি এটা ভাবেননি। মাহিদ ছেলেটা ভদ্র, দেখতে সুদর্শন, আচার আচরণ নম্র, আজ পর্যন্ত কোনো খারাপ অভ্যেস দেখেনি। অন্যদিকে তার ছেলে গুন্ডা। মেয়েটি সরল সরল বোকা, মায়ের গুণ পেয়েছে কিছুটা। মেয়ের জন্য প্রস্তাব এসেছে তার, কিন্তু মন মতো হয়নি। তার মন মতো হলে আবার তাদের হয়নি। ছেলের গুন্ডামোর কথা শুনেও ভেঙেছে কিছু। সেই হিসেবে মতিউর রহমানের প্রস্তাব শোনাই সোহাগা। ছেলে ভালো, পরিবার ভালো, শুধু চাকরি? মতিউর রহমান বললেন, আপনি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন, এমন জানাতে হইব না। সকলের সাথে আলোচনা করুন, মেয়ের মত নিন। থেমে কিছুক্ষণ পর বললেন, ঝর্ণা আম্মা কোথায়? দেখছি না যে। ঝন্টু বললেন, বাড়িতেই আছে। নিরু, যাও ডেকে আনো। আর মতিউর সাহেব, এটা আমার মেয়ে সৌভাগ্য হবে যে সে আপনার বাড়ি যাবে। আমার ছেলেটা একটু এদিক সেদিক হলেও মেয়েটা ভালো, খুবই সরল সহজ। সবাই বোকা বলে, বাড়ির কাজ তেমন পারে না, বুঝতেছেনি তো। বলে থামলো। তার প্রস্তাবে অমত নেই, সে রাজি এক পায়ে। মতিউর রহমান খুশি হলেন। আমার আম্মার মতো হয়ে থাকবে সে চিন্তা করবেন না, তবে আগে আমার মতামতটা নিয়ে নেবেন কিন্তু। ঝন্টু মাথা নাড়লেন। তখনই নীরা এলো, সাথে ঝর্ণা ও ঝর্ণার দাদি। এসে সালাম দিল ঝর্ণা। মতিউর রহমান সালামের জবাব দিয়ে মুচকি হেসে ঝর্ণাকে এগিয়ে আসতে বলল। ঝর্ণা এগিয়ে গেলে তিনি দাঁড়িয়ে ঝর্ণার মাথায় হাত বুলিয়ে 2000 টাকা হাতে দিল। তারপর টুকটাক কথা বলে বেরিয়ে গেল। দোকানে যেতে হবে, ঈদের বেশি দিন বাকি নেই। মৈত্রী, হুমায়রা, জ্যোতি ও আয়াত বসে লুডো খেলছিল আয়াতদের বাসায়। জ্যোতি এখন মিশে গেছে তার পরিবারের সাথে। তারই পরিবার তো, সকলের সাথে বিনা জড়তায় কথা বলে। ননদ দেওরদের সাথে মজা করে। সহস্রের সাথে তার ভাব হয়ে গেছে। আর স্বামী, সে তো তারই অংশ, তার সাথে বাচ্চাবে কেন? খেলতে খেলতে শতক ও সহস্র এলো। সহস্র এসেই বলল, আরে ভাবি, আমায় রেখে লুডো খেলতেছো? এটা তো ভারী অন্যায়। মৈত্রী গুটি এগিয়ে দিতে দিতে বলল, তুমি কোনখানকার মহারাজা শুনি যে তোমার ছাড়া খেলা যেত না? সহস্র বলল। এই শালি চুপ। মৈত্রী রেগে গেল। বারবার শালি কেন বলবে? সে উঠে এসে সহস্রের পিঠে ধুমধাম দিল কয়েকটা। সহস্র পিঠ ডলতে ডলতে মৈত্রীর জায়গায় বসে বলল। মৈত্রী মুখ ভেঙচি দিল। দুজনে পিটাপিটি হওয়ায় সবসময় লেগেই থাকে। সহস্র তার গান খেলছে। মৈত্রীর আর খেলা হলো না। শতক কিছু বলল না। আয়াতের বিয়ের পর থেকে মৈত্রী তাকে এড়িয়ে চলেছে অনেকটা। প্রয়োজন ছাড়া কথা হয় না। সে মৈত্রীকে ধীরে বলল, তোর সাথে কথা আছে আমার, খবরদার পালাবি না। ওদিকে চল চুপচাপ, নইলে একটা মার মাটিতে পড়বে না। ধমকি শুনে মৈত্রী চুপচাপ চলে গেল। শতক বলল, প্রবলেম কি তোর? আমার সাথে আগের মতো কথা বলছিস না, দেখলি ফুরুত। মৈত্রী শতকের কথা শুনে হেসে ফেলল। পরে বলল, দেখো শতক ভাই, তুমি ওই দিন কাজটা মোটেও ঠিক করো নাই। তারপর আয়াত ভাইয়ের বিয়ের রাতে কি কি বললা? শতকের কপালে ভাঁজ পড়ল। এখনো মনে রেখেছে এসব। ও আচ্ছা, ঠিক আছে, বলতে হবে না কথা তোর। দূরে দূরেই থাকিস কেমন? আগে বিয়েটা করে নেই,
তারপর বুঝাবো এই শতক কি জিনিস। বলেই ধূপধাপ পা ফেলে চলে গেল। ভালো লাগছে না তার। একটা চুমুই তো খেয়েছে, তাও হাতে। ভাব এমন ধরছে যেন পুরো খেয়ে ফেলেছে। একবার বিয়েটা হয়ে যাক, কামড়ে খেয়ে ফেলবে। মৈত্রী ওখানেই দাঁড়িয়ে শতকের প্রস্থান দেখল। সে জানে শতক ভাই ভালো ছেলে, আর শতক ভাইকে নিয়ে সেও ভেবেছে। ভাবলে কি হবে, আব্বা মায়ের সম্মানে আঘাত হানে এমন কাজ যেমন ভাই করেনি সেও করবে না। বাবা মা নিঃসন্দেহে সন্তানের খারাপ করবে না জেনে শুনে। মতিউর রহমান পরের দিন ভাইদের সাথে কথা বললেন খুশবু ও ঝর্ণার ব্যাপারে। মতিউর রহমানের মা একটু আপত্তি করলো। মতি মাইয়ার ভাই গুন্ডা, কখনো খুশবু আর ওই মাইয়ার লগে কোনো সমস্যা হইলে গুন্ডাটা যদি কিছু করে বসে, গুন্ডার বোনও যদি বাড়িতে আইসা গুন্ডামি করে। মতিউর রহমান বোঝালেন, দেখো আম্মা, ভাই গুন্ডা দেখা বোনও অমন হইব না, এমন না, ঠিক আছে? মেয়েটা ভালো, আমি খোঁজ খবর নিছি মেলা, মায়েরা সহজ সরল। আর কেউ কিছু বলতে পারলো না। মেয়েটিকে দেখেছে সবাই আয়াতের বিয়েতে, ভালোই মনে হয়েছে দেখতে, বাচ্চা বাচ্চা। তবে সহস্র খুশি হতে পারলো না খুশবু ভাই ও ক্রাশের বিয়ে। আরে ক্রাশ যখন ভাবি, শতকের বেশ লাগলো। তার লাইন ক্লিয়ার। এখন বাবাকে বলতে হবে, কিভাবে বলবে নিজের বিয়ের কথা। আয়াত রুমে বসে পড়াশোনা করছে। অনেকদিন পড়তে বসা হয় না। জ্যোতি একটু পরে রুমে এলো। এসে আয়াতকে পড়তে দেখে বলল, আয়াত রুমে বসে পড়াশোনা করছে। অনেকদিন পড়তে বসা হয় না। জ্যোতি একটু পরে রুমে এলো। এসে আয়াতকে পড়তে দেখে বলল, আপনি বই এনেছেন এই ছুটির ভিতর পড়ার জন্য? আয়াত ঘাড় ঘুরিয়ে দেখলো জ্যোতি এসেছে। পরনে সুতির শাড়ি, একদম বউ বউ লাগছে। বিয়ের পর শাড়ি পরে, শুধু ঘুমের সময় সালোয়ার কামিজ। সে পুনরায় বইয়ে মুখ গুজে দিল। না, বইয়ের দিকে তাকালে পড়াশোনা ঘুমিয়ে পড়বে। আয়াতের কোনো জবাব না পেয়ে একটু মন খারাপ হলো জ্যোতির। সে সালোয়ার কামিজ নিয়ে ওয়াশরুমে গেল চেঞ্জ করতে। একটু পর বেরিয়ে এসে দেখলো আয়াত পড়ছে। তার দিকে তাকালো না পর্যন্ত। সে বিছানায় শুয়ে পড়ল। আজ আর ছিছি পোকার ডাক শোনা যাচ্ছে না। বাইরে বৃষ্টি হচ্ছে অল্প স্বল্প। আবহাওয়া ঠান্ডা। এরকম ঠান্ডা বৃষ্টিময় পরিবেশ অন্যরকম ভালো লাগছে জ্যোতির। বৈদ্যুতিক পাখা অনবরত ঘুরছে মাথার উপর, যার কারণে ঠান্ডা একটু বেশি লাগছে। জ্যোতি আয়াতকে বলল, ফ্যানটা বন্ধ করে দিন না, ঠান্ডা লাগছে। এবারেও আয়াত কথা বলল না। আয়না ফ্যান অফ করলো। জ্যোতি কতক্ষণ অপেক্ষা করলো ফ্যান বন্ধ হয়ে যাওয়ার। যখন দেখলো হলো না, কাঁথা মুড়ি দিয়ে ঘুমানোর চেষ্টা করলো। ঘুম ধরেছে এমন সময় কেউ কাঁথার ভিতর ঢুকে জড়িয়ে ধরলো। ঠান্ডা হাত কামিজের ফালি ভেদ করে উদরে চেপে ধরলো। ঘাড়ে গরম নিঃশ্বাস পড়ছে অনবরত। জ্যোতি কেঁপে উঠল। তার নিঃশ্বাস ভারী হয়ে এলো। জোরে জোরে শ্বাস নেওয়ার তরুণ বুকটা ওঠানামা করছে। অসম্ভব ভালো লাগার প্রজাপতি উঠছে যেন তনুময়। পেটের হাতটা ক্রমশ নড়াচড়া করে লাগলো, কখনো আলতো তো কখনো দৃঢ়ভাবে। হাতটা ক্রমশ ওপরের দিকে উঠতে লাগলো। বুকের নরম মাংসল পিণ্ডে চাপ পড়লো দৃঢ়ভাবে। জ্যোতি আয়াতের হাতটা খামচে ধরলো। আয়াতের থামলো না হাত, আর না সে থামলো। উন্মাদের মতো চুমু খেতে লাগলো জ্যোতির ঘাড়ে। জ্যোতি সহ্য করতে পারল না। বাইরের বৃষ্টির দরুন ঠান্ডা আবহাওয়ায় দুজন কপত কপতে ভালোবাসায় মেতে উঠল। ভালোবাসার বৃষ্টিতে ভিজল দুই তনু মন। গত রাতের বৃষ্টির পর আজ রোদপূর্ণ তেজে নিজের রূপ দেখাচ্ছে। বাতাস বইছে দক্ষিণা, তবুও গরম যেন নিজের রূপ দেখাতে শুরু করে দিয়েছে। আজ পাখির কুঞ্চন একটু বেশি, বিশেষ করে কোকিলের কলতানে যেন পরিবেশ আনন্দিত। ঝর্ণা বসে আছে দোলনায়। সে এখনো বিশ্বাস করতে পারছে না যে মাহিদের জন্য তার নিকট প্রস্তাব নিয়ে এসেছে। সে তো মাহিদকে নিয়ে মনে মনে স্বপ্নের পাহাড় বুনে গেছে, কিন্তু কখনো ভাবেনি তা বাস্তব রূপ ধারণ করবে তা। সে আজ অনেক খুশি, যার প্রভাব তার মুখে স্পষ্ট প্রতিস্ফুটিত। প্রকৃতি অনুরূপ তার জীবনেও বসন্তের কোকিল ডেকে
উঠছে, আনন্দে মন বারবার নেচে উঠছে। জমেলা বেগম প্রস্তাবে হ্যাঁ বলাই নারাজ। ছেলে কাজ করে না, তবে ঝন্টুর মুখের উপর কথা বলতে পারেনি। সকলেই খুশি, নীরবও বেশ খুশি। মাহিদকে চেনে সে, লাখে একটা ছেলে, তবে নিজের ভবিতব্য নিয়ে সে চিন্তায় আছে। মৈত্রী মেয়েটা তার হবে তো? শান্ত বোনকে বলছে, আপু তুই বিয়ে করলে তো বাইরে ফাঁকা হয়ে যাবে, তার চেয়ে বরং আমি একটা বিয়ে করি, কি বলিস? এই তোর ননদ টনদ আছে নাকি? ঝর্ণা ছোট ভাইয়ের দিকে তাকালো। ক্লাস 7-এ পড়া ছেলে আবার বিয়ে করবে, যেখানে বড় ভাই 31 বছর পার হয়েও এখন অবিবাহিত। দেখ ছোট, ফালতু কথা বলবি না। বড় ভাই বুড়া হয়ে যাইতেছে, তার বিয়ের ঠিক ঠিকানা নাই, ও আসছে বিয়ে করতে। আগে বড় ভাই, তারপর তোর সিরিয়াল। আর আমার মিষ্টি ননদের সাথে তোর মতো বিচ্ছু শয়তানকে কখনো যায় না। শান্ত রেগে গেল। তাকে এত পর অপমান। সে কিছু বলতে নিবে, তখনই নীরব এলো। কিরে, কি নিয়ে লাগছস দুইজন? শান্ত ভাইয়ের কাছে নালিশ জানালো। ভাই দেখ, এই ফোয়ারা কি বলে, আমার সাথে নাকি ওর ননদের মতো মিষ্টি মেয়ে যায় না। নীরব বলল, ঠিকই তো কইছে, তোর সাথে যায় না, তবে ওর ননদ এই বাড়ির বউ হয়ে আসবো, তবে তোর না আমার, বুঝলি ছোট? বলেই শান্তের চুল এলোমেলো করে দিয়ে চলে গেল। শান্ত ও ঝর্ণা তার প্রস্থান দেখল। ঝর্ণার মনটা একটু খারাপ হয়ে গেল। মৈত্রীর সাথে তার ভাই, কখনো সম্ভব হবে কি? তবে তার ভাই অতটাও খারাপ নয়, একটু গুন্ডামি করে বেড়ায়, তাও সেটা কারো না কারো ভালোর জন্যই। আর কোনো দোষ নেই, না কোনো বাজে অভ্যেস, শুধু সিগারেটটা খায়। আর পড়াশোনা উচ্চ মাধ্যমিক অবধি, বাবার ঘাড়েও তো খায় না। জুয়েলারির দোকান সেই সামলায়, তার চাচাও বসে। মৈত্রীদের বাড়ির লোক কি মানবে? বাবা ভাই কোনো প্রকার বাধ্য করবে কি নিজের ক্ষমতা দেখিয়ে? দুপুরে এখনো গড়ায়নি, প্রচুর রোদ উঠেছে। রোদের ঝিলিকে চোখ জ্বালা করে। মৈত্রী শতকদের বাসায় যাচ্ছে। বাঘিনী আরু ও বিন্দুর পিছু ও বাড়ি গেছে। মৈত্রী তাকেই আনতে যাচ্ছে। বিড়ালটা না আবার কোনো কাণ্ড ঘটায়। শবনম আপা ও চন্দ্রবিন্দু চায়নি, ঈদ এখানেই কাটাবে। শবনম আপা বিড়ালটিকে দেখতে পারে না, তার অ্যালার্জি আছে। আর মেজু আম্মা ও সহস্রের তো কথাই নেই, ওর বিড়ালকে দেখলেই ছাতা নিয়ে বের হয়। ও তাড়াতাড়ি পা চালালো। সুলতানা বাইরেই উঠানে ফুল গাছে পানি দিচ্ছিল। রাতে বৃষ্টি হওয়ায় সকালে দেয়নি, কিন্তু এখন যা রোদ উঠেছে, তিনি দেখলেন মৈত্রী আসছে তাদের বাড়ি। মৈত্রী আসে না বেশি, এবারই দরকার ছাড়া। আসছে ভালো, হবু বৌমাকে একটু কাঁদানো যাক। শতকও বাড়িতে নেই। শবনম সহস্র টিভি দেখছে, চন্দ্র মোবাইলে গেম খেলছে, আরু ও বিন্দু খুঁটি খেলছে বোধহয়। মৈত্রী গেট দিয়ে ভিতরে ঢুকে দেখলো মেজু আম্মা বাগানে। সে ধীরে ধীরে হাঁটতে লাগলো, যেন মেজুম্মা তাকে না দেখে, কিন্তু হায়, তা হলো না। এই মৈত্রী, এদিকে আসো তো, একটা কথা বলি। মৈত্রী চুপসানো মুখ নিয়ে এগিয়ে গেল। কি না কি বলে আবার। তার মন আজ ভালো, সে খারাপ করতে চায় না। কেমন আছো? পড়াশোনা কেমন চলছে? মৈত্রী ছোট করে বলল। ভালো। সুলতানা বেগম বললেন, কোনো দরকারে এসেছো বুঝি? আসলে বিলাইটা আরুর পিছনে পিছনে এসেছে, তাই নিয়ে এলাম। সুলতানা বেগম হাসলেন। মৈত্রী, তুমি এখন বড় হয়ে গেছো, যথেষ্ট প্রাপ্তবয়স্ক। আশা করি কথাগুলো বুঝতে পারবে। আমার দুটো ছেলে আছে, দুজনেই প্রাপ্তবয়স্ক। তুমি এভাবে বাসায় এলে কেমন দেখায় না? না মানে গ্রামের মধ্যে কথা বানাতে কতক্ষণ? তাই বলছিলাম, আমার কথা বুঝতে পারছো? মৈত্রীর কানটা ঝাঝা করে উঠল অপমানে। এভাবে কখনো অপমানিত হয়নি। কি সুন্দর হাসি মাখা মুখে শান্তভাবে কত বড় অপমান করলো তার মেজম্মা, সে কখনো ভুলবে না। আচ্ছা, মেজম্মা কি শতকের ব্যাপারটা জানে?
তাই হয়তো, আর এ কারণেই তার সাথে এমন আচরণ করত। আর আজ তো পুরো ছক্কা মেরে দিল, কিন্তু তার পক্ষ থেকে তো কিছুই নেই, আর না কখনো হবে। আজকের পর তো কখনো নয়। মৈত্রীর চোখ জ্বলছে, নাকে পানি আসছে। আশ্চর্য, কান্না পেলে নাকি পানি আসে কেন? সুলতানা মৈত্রীকে লক্ষ্য করলেন। একটু বেশি হয়ে গেল কি? মৈত্রেয়ী, কিছু মনে করো না। মৈত্রী ছট করে বলল, না মেজম্মা, তুমি ঠিক বলেছো। বলেই চলে যেতে লাগলো। তার কান্না পাচ্ছে ভীষণ। মেজো আম্মা এভাবে বলতে পারলো? মৈত্রীর এবারই আসা পছন্দ না মেজো আম্মার, তাই সে আসেও না। মেজো আব্বা শতক ভাই ডেকে পাঠালে আর দরকার পড়লে তবেই আসে, তাও বেশি। কই হুমায়রা আসে, তাকে তো কিছু বলে না। গেটের কাছে এসে দেখলো তার ভাই খুশবু দাঁড়িয়ে। সব শুনে ফেললো কি? সে ভাইয়ের কাছে এগিয়ে গেল। কিছু বলবে এর পূর্বেই খুশবু বোনের হাত ধরে নিয়ে গেল বাড়ির দিকে। সে জবাব দিতে পারত, কিন্তু এর পরিণতি কি হবে? সম্পর্কে ফাটল ধরে যদি, তবে ক্লিয়ার সে শতককে সে সাপ মানা করে দেবে। মেজো আম্মার কথা বলবে না, তবে তার বোন কোনো ফেলনা না, তার কলিজার টুকরা। তাকে কেউ এভাবে অপমান করবে? তার ভিতরটা চলতে লাগলো। আদরের বোন তার, কখনো কারো সাথে বেয়াদবি করবে না, বড়দের কথা মেনে চলে, মুখের উপর কথা বলে না। আর তাকে মেজো আম্মা এভাবে অপমান করতে পারলো? দুপুর গড়াতেই শতক বাড়ি এলো। বড় আপার দোকানে বসেছিল। ঈদের বাকি নেই, স্কুল প্রাইভেট সব ছুটি। ফ্রি বসে থাকার চেয়ে দোকানে বসা ভালো, বড় আপার একটু উপকার হয়। বাড়িতে গিয়ে দেখলো ভাগ্নি বিন্দু ও আরও সোনা বসে খেলছে। সহস্র ড্রয়িং রুমের সোফায় ঘুমাচ্ছে, শবনব টিভি দেখছে। বাবা ও মা বোধ হয় রুমে ঘুমোচ্ছে। সে রুমে গিয়ে দেখলো দরজা লাগানো। তার রুমের দরজা লাগানোই থাকে সর্বদা। সে দরজা খুলে ভেতরে দেখতে পেল তার আয়রন করা কয়েকটা শার্ট, যা সকালে রেখেছিল সে। আলমারিতে তোলেনি ভুলবশত। টেবিলটাও বিছানা এলোমেলো, হয়তো বাচ্চারা করেছে ভেবে এগিয়ে গিয়ে দেখলো শার্টের উপর বিড়ালের পটি, যা বিছানায়ও লেগে আছে। দুর্গন্ধ, ছি! নাক ঢেকে সে দেখলো টেবিলের নিচে মৈত্রীর বিড়ালটি খাতার স্তূপ ছিঁড়ছে, যা 6-এর ক্লাস টেস্টের ছেলেদের ইংলিশ খাতার, দড়ি দিয়ে বেঁধে রাখা। বিড়ালটি দড়ি খোলার চেষ্টা করছিল, যার দরুন নখের আঁচড় লেগে খাতা ছিঁড়ে যাচ্ছে। মৈত্রীর উপর এমনিতেই রেগেছিল সে, তার উপর ওর বিড়ালের এইসব কাণ্ড। শতক লাঠি খুঁজল রুমে। আজ তার একদিন কি এই বিড়ালের বাচ্চার। বিড়ালটি মিয়াও মিয়াও করে পালাতে লাগলো, বের হয়ে গেল রুম থেকে। শতক ঝাড়ু নিয়ে বিড়ালটিকে ধাওয়া দিল। বিড়ালটির পিঠে কয়েকটি ঘা পড়ল। সে মিউ মিউ করে দৌড়তে দৌড়তে বেরিয়ে গেল বাড়ি থেকে। শতক তার পিছু পিছু, আজ সে ছাড়বে না। মৈত্রী গরুকে খাবার দিচ্ছিল। বাছুরটি তার গা ঘেঁষে দাঁড়িয়ে আছে, তো আবার দৌড়চ্ছে। তার মা রান্নার গোছগাছ করছে, খুশবু গোসলে। এরই মধ্যে চন্দ্র এলো দৌড়ে। বড় ফুপি, বড় ফুপি। মৈত্রী বেরিয়ে এলো গোয়াল ঘর থেকে। চন্দ্র ডাকছে, কেন এভাবে? কি হয়েছে চাঁদ মামা, এমন করে ডাকতেছেন কেন? আরে ফুপি, জলদি করে চলো না বাড়িতে। মৈত্রী ভ্রুকুচকে ফেলল। ওই বাড়ি কখনো যাবে না সে। সে বলল, যাব না আমি। কেন, কি হয়েছে? আরে জলদি চলো, শতক মামা তোমার ক্যাটটাকে মেরে ফেললো যে। মৈত্রী চমকে গেল। বাঘিনী তো ওখানেই, ওর কথা তো ভুলেই গেছিল সে। এই বাঘিনী আবার কোনো কিছু করেনি তো? এই চাঁদ মামা, আপনার মামা বাঘিনীকে মারবো কিল্লাই? আরে ফুপি, তুমি চলো তো। তোমার ক্যাট শতক মামার রুমে গিয়ে আটকে পড়েছিল বোধ হয়। মামা শার্টে পটি করে বিছানায় মেখে ফেলেছে, খাতা ছিঁড়েছে। বলেই মৈত্রীকে টানতে লাগলো। হাই আল্লাহ, আজ তো বাঘিনীর কাম সারছে। কি হবে? সেও চলল, তবে বাড়িতে যাবে না, বাইরে থেকে দেখবে। খাদিজা ও খুশবুও শুনল।
খুশবু গোসল করে বেরিয়েছে, মাত্র লুঙ্গি পরনে, শুধু গামছা দিয়ে মাথা মুছছে। চন্দ্রের কথা শুনে রুমে গিয়ে গেঞ্জিটা পরে নিয়ে বেরিয়ে পড়ল। খাদিজা বেগম তরি তরকারি মাছগুলো তুলে রাখছে। আজ একটা হেস্তনেস্ত করবেই বিড়ালটার। শতকদের বাড়ির পাশে 1 বিঘা জমিতে মেহগনি ও আম গাছের বাগান। বাগানের পাশেই একটা ছোট্ট পুকুর। শতক বাইরে গাছগাছালির ভিতরে দৌড়চ্ছে ও বিড়ালটার পিঠে একটা করে বাড়ি দিচ্ছে। কখনো লাগছে কখনো না। বিড়ালটি ভয় পেয়েছে বোধহয়, মিয়াও মিয়াও করছে, যার মানে হয়তো এবারের মতো ছেড়ে দাও বাপ, আর তোমার বাড়ির ত্রিসীমানায় ঘেসবো না। শবনম সহস্র বিন্দু বাগানে দাঁড়িয়ে ভাইয়ের কাণ্ড দেখতে লাগলো। তাদের বেশ মজা লাগছে। একটু পরেই চন্দ্র এলো, সাথে মৈত্রী। মৈত্রী শতকের কাছে গিয়ে বলল, ছেড়ে দাও না শতক ভাই, অবলা প্রাণী বুঝে করে নাই তো। বিড়ালটা মৈত্রীকে দেখে দাঁড়ালো পাশেই পুকুর, হাঁপাতে লাগলো। মা গো মা, জনমের শিক্ষা পেয়েছে মাস্টার মশাইয়ের থেকে মিয়াও। শতক মৈত্রীর কথা শুনে প্রতিক্রিয়া ব্যক্ত করলো না। বিড়ালটিকে এক লাথি দিয়ে পানিতে ফেলে দিল। শালা বিড়াল! মৈত্রী শতক ভাই বলে কেঁদে উঠল নিঃশব্দে। বিড়ালটা তার প্রিয়, ছোট বাচ্চার মতো আদর করে সে। এভাবে মারলো? কি নির্দয়! বেঁচে থাকবে তো? শতক ভাই ভুল করে ফেলেছে, তাই এমন করবে? মরে যদি যায়? কথা বলতে গলা বারবার কেঁপে উঠল। তখনই বিড়ালটা কোনো মতে ডাঙায় উঠে এলো। মৈত্রী গিয়ে কোলে তুলে নিল। শতক বিড়ালটিকে দেখে আরো রেগে গেল। বিড়াল পালিশ ধরে রাখতে পারিস না? আমার আয়রন করা কতগুলো শার্ট বিছানা নষ্ট করে দিল, স্টুডেন্টের খাতা ছিঁড়ে ফেলেছে। এগুলোর ক্ষতিপূরণ কে দেবে? তুই? শার্ট বিছানা কে ধুবে? এক প্রকার চড়েই বলল। মৈত্রী কেঁপে উঠল, বাঘিনীকে ওড়নার আড়ালে নিল। আবার না মারতে আসে। বিড়ালটা কাঁপছে। দেখো, যা হওয়ার হয়ে গেছে, ওকে মেরে ফেললে তো সব ঠিক হয়ে যাবে না। তুই সরাসরি ভাবে না করলেও সব সময় তোর জন্য অন্যরা ঝামেলায় পড়ে। কি অবস্থা করেছে ঘরটার! বিছানা, শার্টে পটি মাখামাখি। আমার তো দেখেই বমি পাচ্ছে। সব ধুয়ে দিবি এখন। মৈত্রীকে বলতে না দিয়ে শবনম বলে উঠল। শবনম বলল, ভাই, বিড়ালটার আবার কি দোষ? অবুঝ প্রাণী। তুমি বরং ঝাঁটা দিয়ে মিঠুকে কয়েকটা দাও। কিরে মিঠু, দেখ মার খাইলে কেমন লাগে। বলেই হাসতে লাগলো। মৈত্রীর কাছে শবনমের মজা বিরক্ত লাগলো। তার চোখ দিয়ে পানি পড়ছে, হাত দিয়ে মুছে নিল। এখন কি করবে? খুশবু ওখানে দাঁড়িয়ে, তাকে কেউ খেয়াল করেনি। সে এসে বোনের মাথায় হাত বুলিয়ে দিল। মৈত্রী কেঁদে উঠল। খুশবু চোখে আশ্বস্ত করলো। বোন তার খুবই ইমোশনাল, অল্পতেই কেঁদে ফেলে। শতক বিড়াল অবুঝ প্রাণী, ওরা তো আর বোঝে না। আর যা হয়েছে তা তো আর ওকে মেরে ফেলে ঠিক হবে না। বিড়াল আর কখনো যাবে না তোদের বাড়ি। আমি খাঁচা কিনে দেবনি, তাতেই আটকে থাকবে। বলে থামলো। সে শতকের দিকে তাকিয়ে বলল কথাগুলো। শতকও তার দিকে তাকিয়ে। শতক ঘেমে গায়ের শার্ট আটকে আছে শরীরে। শ্যামলা বরণ রেগে লাল, কপাল দিয়ে ঘাম ঝরছে। সে আবার বলল, শার্ট বিছানা আমি নিয়ে আসবো নে, মিঠু ভালো করে ধুয়ে দেবে আপা। ও না আগেও অনেকবার তোর ভাইয়ের কাপড় ধুয়ে দিয়েছে এমনি এমনি, তাই না শতক সহস্র? একটু থেমে আবার বলল, আমার বোন কারো ঝামেলার কারণ কখনো না। ও তো আর বিড়ালকে বলেনি এসব করতে। তবে মিঠুর দোষ হলো বিড়ালটা ও তো বোকা, শুধু মানুষের অপমান শুনে যায়, জবাব দিতে পারে না। শতক তাকালো ভাই বোনদের দিকে, বলল, খুশবু, এখানে তোর বোনকে কেউ অপমান করেনি। আর এইভাবে কেন বলছিস? বিড়ালটা কি কাজটাই না করলো, তাই বিড়ালটাকে মারছি? তোর বোনকে এমন কিছু বলি নাই যে এভাবে কথা শোনাবে। আর তোর বোন কাজ করেছে আমাদের বাড়ি, তাই এইভাবে খোঁটা দিচ্ছিস? শবনম তোদের বাড়ি কাজ করে না? সহস্র করে না? নাকি তোর বোনকে দিয়ে কাজ করাই এটা পছন্দ না? সোজা সাপটা কথা বলবি, পেঁচাবি না। খুশবু রেগে গেল। এতক্ষণ সে শান্তভাবেই বলছিল,
সে কিছু বলবে এর আগেই দেখলো মা, মেজো আম্মা ও মেজো আব্বা আসছে, তাই চুপ করে রইল। শতকও তাদের দেখে চুপ করে গেল। খাদিজা বেগম এসে দেখলেন মৈত্রীর কোলে বিড়ালটি। তিনি আগে শতকের বাড়িতে গিয়ে ওর ঘর দেখেছেন, কি অবস্থা করে রেখেছে। ওই বিলাইটা যাকে মেয়ে কোলে নিয়ে দাঁড়িয়ে সুলতানা বেগমও কথা শোনালেন নালিশ করার ভঙ্গিতে। তার মেজাজ গরম হয়ে গেল। এগিয়ে গেলেন বিড়ালটি নেওয়ার উদ্দেশ্যে, বাদ সাধলেন। মৈত্রী মায়ের হাতে বাঘিনী পড়লে শেষ। খাদিজা বেগম রেগে মেয়েকে একটা থাপ্পড় মেরে দিল। সবাই অবাক, ভাবেনি খাদিজা বেগম এমন রিয়্যাক্ট করবে। খাদিজা বেগম রেগে আছেন। রোজ রোজ বিড়াল নিয়ে নালিশ তার ভালো লাগে না। বাইরের মানুষ এসে কথা শুনিয়ে যায়। মৈত্রী মায়ের দিকে তাকায়। সবার সামনে মারতে পারলো? তার চোখে জল তো ছিলই, আরো যোগ হলো। খুশবু মাকে বলল, মা মিঠুকে মারলা কেন? ওর কি দোষ? ভাবি মেয়েটাকে মেরে সফিউর ঠিক করে রহমান নাই। বললেন, ওর তো কোনো দোষ নাই। আর শতক একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? শতক বাবার দিকে তাকালো। সে বাড়াবাড়ি করলো? তাই তো, বাড়াবাড়ি তো। খাদিজা বেগম বলল, ওরই তো সব দোষ। এই বদমাস বিলাই পালছে কেন? কোনো উপকারে আসে সে? খালি বস্তা বস্তা নালিশ। অমুকের মাছ খাইলো তো তমুকের মুরগির বাচ্চা মারলো। আজ এইটা বাড়ি যেন না ঢুকে। বলেই চলে গেল। মৈত্রী চোখ তুলে ভাইয়ের দিকে তাকালো, তারপর শতকের দিকে, যার হাতে ঝাড়ু। সে শতকের দিকে এগিয়ে গিয়ে বলল, শার্ট বিছানা ধুয়ে দিব নে শতক ভাই, আর খাতা ছেঁড়ার ক্ষতিপূরণ কিভাবে দেব বলে দিও। আর এই নাও, ওকে মেরেই ফেলো বরং। বলেই বিড়ালটি ওর পায়ের কাছে রেখে চলে গেল। বিড়াল জমের কাছে থোড়াই বসে থাকবে সে। মালিকের পিছু পিছু গেল। তার পিছনে খুশবু চলে গেল। শতক ঝাড়ু হাতে নিয়ে সেখানেই দাঁড়িয়ে। কি থেকে কি হয়ে গেল? মৈত্রীটা মার খেলো। গালে কি বেশি ব্যথা পেয়েছে? রাত 12টার পরে বাড়ি এলো মতিউর রহমান। বাচ্চার সব ঘুমিয়ে হয়তো। আজ বেচা কেনা অনেক বেশি হয়েছে। মনটা ফুরফুরে। সকলের জন্য কাপড় এনেছে। খাদিজাকে দেখাচ্ছে কোনটা কার কার। সকল বাচ্চাদের জন্য এনেছে। মৈত্রী হুমার জন্য 3 পিস, জ্যোতির জন্য শাড়ি, খুশবু, শতক, সহস্র, আয়াত ভাইদের জন্য একই ডিজাইনের পাঞ্জাবির সেট, বউ, ভাইয়ের বউ, মায়ের জন্য শাড়ি, শবনমের জন্য বেনারসি, চন্দ্রবিন্দুর জন্য জামা, আর তার ছোট মায়ের জন্য সুন্দর জামা এনেছে। তিনি খাদিজাকে বললেন, সকালে বাচ্চাদের ও বড়দের ডেকে যার যেটা দিয়ে দেবে, আর কারো পছন্দ না হলে আমায় বলবে, পাল্টে দেব। এখন খান দাও তো। খাদিজা বেগম খাবার আনতে চলে গেলেন। বিকালের ঘটনা বললেন না। মেয়েটাকে মেরেছে জানলে কষ্ট পাবেন, তবে তাকে কিছু বলবে না। তার নিজেরও কষ্ট লাগছে। কিভাবে মারলো মেয়েটাকে। মেয়েটা তবুও রাগ করেনি একটু। ওখান থেকে এসে তার সাথে রান্না করেছে, তার সাথে স্বাভাবিক কথা বলল। এখন ঘুমিয়ে আছে আরুর সাথে। সকালে কয়েকটি চুমু খাবে গালে মেয়েটির, তবে ছেলেটা রেগে আছে তার উপর। তার কথা বোনকে কেন মারবে। খাদিজা বেগম রান্না করে শতকদের বাড়ি গিয়েছিল শার্টগুলো আনতে। গিয়ে দেখে আর এক কাণ্ড। শতক সব শার্ট ও বিছানার চাদর পুড়িয়েছে। তিনি সেখানে গিয়ে বেয়াক্কেল হয়ে গিয়েছে। এত রাগ যে সব পুড়িয়ে ফেলতে হবে। পরিষ্কার করলে কি হতো না, নাকি জেদ দেখিয়ে করলো। তিনি মনে কষ্ট পেলেন খুব, তবে বুঝতে দিলেন না একটুও। তিনি শতককে বুঝিয়ে এলো, মাথায় হাত বুলিয়ে দিলেন, মাফও চাইলেন। শতক বাধা দিল বড় মাকে। তারপর ফিরে এসে মৈত্রীকে ও বিড়ালকে বকলেন। খুশবু সন্ধ্যায় ফিরল খাঁচা নিয়ে, যাতে বাঘিনী বন্দি। খাদিজা বেগম কিছু বলল না ছেলেকে, তবে ভয় পেলেন স্বামীর কানে যেন না যায় এসব কথা। সকালবেলা সকলে মতিউর রহমানের বাড়িতে। সবাই যার যার জামাটা দেখছে। শতক আসেনি। মতিউর রহমান খেয়াল করলেন। মেজো আব্বা আসেনি? শবনম বলল, আসেনি বড় বাবা, আর আমার মনে হয় আসবে। আসবে বড়ব্বা। এই মিঠু, যা তো ডেকে নিয়ে ভাইকে।
শবনমকে বলতে না দিয়ে সহস্র বলে উঠল। আপা আবার কালকের কথা না বলে দেয়। সফিউর রহমানও হাঁপ ছাড়লেন। শতক আর মেয়েটা একদম মায়ের মতো জেদি, ছোট ছেলেটা তার মতো একটু দুষ্টু। শবনম বলতে না পারায় বিরক্ত হলো। মৈত্রীকে ও বাড়ি যেতে বলায় সে খুশবুর দিকে তাকালো। খুশবু ওর দিকে তাকিয়ে খুশবু বলল, মিঠু থাক, তুই যা ডেকে আন। হুমায়রা বাধ্য মেয়ের মতো চলে গেল। জ্যোতি আয়াতের দাদির পাশে বসে। দাদির বয়স বেড়ে গেছে, চিনতে পারে না সবাইকে। অসুস্থ তিনি। ছোট আরও ঈদের জামা পেয়ে বেশ খুশি, এখনই পরে সকলকে দেখাচ্ছে। মতিউর রহমান জ্যোতিকে শাড়ি দিয়ে বলল, আমার পছন্দ হয়েছে। জ্যোতি হেসে মাথা নাড়ায়। পছন্দ হয়েছে বেশ। মতিউর রহমান শবনমকে বেনারসি দিয়ে বলে, বড়ম্মা আপনার পছন্দ হয়েছে? শবনম বলল, খুব বড় বাবা। একটু থেমে খুশবুর দিকে তাকিয়ে বলল, এইগুলো তো দিচ্ছই, তোমার ছেলে আবার কথা শোনাবে না তো? সবাই শবনমের দিকে তাকালো। কি বলছে কি মেয়ে? সুলতানা ও সফিউর রহমান মেয়েকে ধমক দিলেন। খাদিজা বেগম অবাক হলেন। কালকের কথা বলবে কি? শতকটা এখনো রেগে। মতিউর রহমানের কপালে ভাঁজ পড়ে কি বলছে শবনম? সে বলল, আপনার কথা বুঝলাম না বড়ম্মা, আর সফি আমারে বলতে দে। শবনম এবার ভাবনায় পড়ল, বলা কি ঠিক হবে? খুশবু বসে আছে চুপচাপ। মৈত্রী ভয় পেয়ে গেল। আপা রেগে যায় যদি ভাইয়ের উপর। সে চটজলদি শবনমকে হাত জোর করে মিনতি করলো না বলতে, কিন্তু শবনম বলেই ফেললো, না মানে তোমার মেয়ে আমাদের বাড়িতে কাজ করে দেয় অনেক সময়, খুশবু তাই নিয়ে কথা শোনালো। কাল যদি আবার এগুলো নিয়ে শোনায়? মতিউর রহমান অবাকের শেষ পর্যায়ে। তার ছেলে এসব বলবে? সে ছেলেকে বলল, আব্বা আপনি বলেছেন? অবাক হয়েই বলল। খুশবু মাথা নত করে নিল। কাল বলেছে সে, কিন্তু ওভাবে বলেনি যেভাবে আপা বলল। মৈত্রীর চোখে পানি এলো। তার জন্যে ভাইকে না বকে বাবা। মৈত্রী চটজলদি বলল, আব্বা ভাই কিছু। আম্মা আপনাকে বলি নাই। শক্ত কণ্ঠে বলল, কিছু একটা তো হয়েছে। সকলের চেহারার রং দেখেই বোঝা যাচ্ছে। খুশবু বলল, বলেছি আব্বা। এতটুকুই বলল, আর কিছু না। মতিউর রহমান গম্ভীর হয়ে বসে রইলেন। খুশবু কেন এমন বলল? বাকি সবাই চুপ করে আছেন। হাবিবুর রহমান, আয়েশা, আয়াত ওরা এর কিছু জানে না। খাদিজা বেগম বললেন, আসলে কাল মিঠুর বিলাইটা শতকের কয়েকটি শার্ট ও বিছানা নষ্ট কইরা ফালাইছে, তাই শতক মিঠুরে বলছে ধুয়ে দিতে। তখন আব্বা বলছে আব্বা অমন কইরা বলে নাই, কিছু বইলেন না, বাচ্চাদের ব্যাপার ওরাই বুঝবেনি। মতিউর রহমান গম্ভীর মুখে বললেন, যেভাবে বলুক বলছে তো, যা ঠিক করে নাই। আর বাচ্চাদের মধ্যে হইলে বড়দের মধ্যে কথা ওঠে না খাদিজা। শফিউর রহমান ভাইয়ের দিকে তাকিয়ে রইল। খুশবুকে আবার কিছু বলবে না তো? ছোট ছোট কথা অনেক সময় ভয়ঙ্কর বিপদে ফেলে। কথায় আছে না, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। ছোট একটা বিষয় ভাইয়ের কানে গেল। এই শবনমকে আজ কিছু বলতে হবে। তিনি ভাইকে বললেন, সত্যি ছোটদের ব্যাপার, আমরা সেখানেই ছিলাম, সব বাচ্চাদের বাচ্চামো, আপনি বাদ দেন তো। আর শবনম সব কি, সব কথা বড়দের বলতে হয়? তোমরা ভাই বোনের ব্যাপার তোমরা মিটিয়ে নাও। মতিউর রহমান ভাবলেন, ঠিকই তো, সব ব্যাপারে বড়দের নাক গলানো ঠিক হবে না। ওদের ঝামেলা ওরাই মিটিয়ে নেবে। তিনি মৈত্রীকে বললেন, আমার কাপড়গুলো ধুয়ে দিও, আর বিলালের ব্যবস্থা করবো নি। শবনম হেসে বলল, বড় বাবা, মৈত্রীকে কষ্ট করে ধুতে হবে না, শতক সব কিছু পুড়িয়ে দিয়েছে। খুশবু, মৈত্রী, মতিউর ও আর সকলে অবাক হলেন। পুড়িয়ে দিয়েছে মানে কি? মতিউর রহমান বুঝতে পারল ব্যাপারটা হালকা নয়। তিনি ছেলে মেয়ের দিকে তাকালো। সুলতানা মেয়েকে ধমক দিলেন, শবনম বেশি কথা বলো তুমি, ওদের কথা ওরা মিটিয়ে নেবে, আর একটা কথাও বলবে না তুমি।
সব সময় একটু বেশিই বলো। শবনম মায়ের কথা শুনে চুপ করে রইল। তখনই শতক ও হুমায়রা এলো। শতক দেখল পরিবেশ গম্ভীর। কিছু হয়েছে কি? মৈত্রী ও খুশবুর দিকে তাকালো। মাথা নিচু করে সোফায় বসে আছে খুশবু, তার পিছনে মৈত্রী দাঁড়িয়ে। শতক হালকা হেসে বলল, সবাই এমন সাইলেন্ট মুডে কেন? সহস্র, বড়ব্বা? মতিউর রহমান শতককে ডেকে পাশে বসালেন। আবার রাগ করে আছেন? কাপড় পরেছেন কেন? আপনার বড় মায় ধুয়ে দিত। মাহিত কি নাকি বললো সেটা ধরে রাখবেন? আমি কেউ না? হ্যাঁ, মাহিত মন্ত্রী ক্ষমা চাও আব্বার কাছ থেকে। আর খবরদার বিলেটের যেন আমি বাড়িতে না দেখি। মৈত্রী ও খুশবু নিচের দিকে তাকিয়ে আছে। বাবা তাদের ভাই বোনদের নাম ধরে ডাকে না, সকলকে আম্মা ও আব্বা বলে। এখন নাম ধরে ডাকলো মানে রেগে আছে। শতক অবাক হলো, বড় আব্বাকে এসব কে বলল? মানুষটা কষ্ট পেয়েছে। সে শবনমের দিকে তাকালো। আপা ছাড়া এ কাজ কারো না। সে বলল, বড়ব্বা তুমি এভাবে বলছো কেন? এটা আমাদের ভাইদের ব্যাপার, আমরা বুঝে নেব। আমি বড় কোনো কিছুই হয়নি। এই ছোটখাটো ব্যাপারে ক্ষমা চাইবে কেন? ভুল আমার আর আবারও আছে। মৈত্রীকে বকা ঠিক হয়নি। মতিউর রহমান খুশি হলেন, তবুও ছেলে মেয়ের দিকে তাকালো, যার মানে ক্ষমা চাও। খুশবু ও মৈত্রী বাবার তাকানোর মানে বুঝলো। খুশবু বলল, সরি আপা, আমার ওভাবে বলা ঠিক হয়নি। আর সরি শতক। মৈত্রীও চট জলদি বলল। সরি আপা, সরি শতক ভাই। শবনম বলল, সরি বলতে হবে না, বোন হই তোমাদের, বড় বোন। ওভাবে বলায় একটু কষ্ট পেয়েছিলাম। ছোট থেকে তোমাদের বকেছি, মেরেছি, আবার ভালোবেসেছি। কখনো সরি বলেছি? আজও বলবো না, আর তোদেরও বলতে হবে না। সব ঠিক হয়ে গেল। সবাই জামা কাপড় দেখা নিয়ে আগ্রহ হলো। সকল মান অভিমান ভেঙে একে অপরের জামা দেখল। খুনসুটিতে মেতে উঠেছে পরিবেশ। সহস্র কাঁদো কাঁদো হয়ে বলল, আরে আমার পাঞ্জাবিতে দুজন ঢোকা যাবে। এখন আমি দর্জি কই পাবো বল? ও ছোট মা, তুমি না দর্জি? আমি কিন্তু আগে সিরিয়াল দিব, আর মজুরি বাবদ তোমার বাড়ি আমার ইফতার। সবাই তার কথা শুনে হেসে উঠল। হুমায়রা বলল, হাজার ভাইও চুক্তিবাদ, মজুরি বাদ। তুমি সকলকে কসমেটিক্স কিনা দিবা, বুঝছো? ও মাই আল্লাহ, এতদিনে দুপুরে ডাকাতি। আচ্ছা ঠিক আছে, আমি তোদের সকলের জন্য একটা মেহেদি আনবনি, ঠিক আছে? খুশবু বলল, শালা কিপটুস, একটা মেহেদিতে তো একজনের হবে না। ছোট মা, ওর সিরিয়াল ক্যান্সেল। তুমি আমারটা করে দাও, তোমার ফুচকা খাওয়াবনি কেমনে? শতক হেসে বলল, শালা তুই আরেক খারকিপটা। ছোট মা, আমারটা আগে। আর সকালের কসমেটিক্স আমার তরফ থেকে, কাল সকালে নিয়ে যাবনি। শবনম বলল, আর আমার তরফ থেকে তোদের জন্য জুতার বাড়ি। বলেই হেসে উঠল। তারপর বলল, না মানে জুতা তোদের দুলাভাই দিয়ে গেছে, বলেছে ঈদের সালামি। সবাই খুশি হয়ে কথা বলতে লাগলো। ছোট আরও বলল, আপা আমায় দুটো জুতা কিনে দিবে কিন্তু। ওকে বুড়ি। আরো অনেক কথা চলল। হাসিতে মজায় আড্ডা জমে গেল। মতিউর রহমান ও হাবিবুর রহমান উঠে দোকানে গেলেন। সফিউর রহমান ও সুলতানা বাড়িতে চলে গেল। সফিউর রহমান রেগে আছেন মেয়ের উপর। খাদিজা বেগম কাজ করতে গেলেন। বাচ্চারা আড্ডা দিক, জ্যোতি বলল। আচ্ছা, ঈদের দিন তোমরা কোথায় কোথায় ঘুরতে যাবে? তার কথা শুনে সকলে হাসল। আয়াত বলল, শোনো জ্যোতি, আমরা ঈদের দিন সকালে নামাজ পড়ে সালামি নিই সবার থেকে। তারপর জবার পর বাড়ি ওর বাড়ি, আড্ডা আর ঘুম, ঘোরার সময়ই নেই। জ্যোতি বলল। ঈদের দিন কে ঘুমায়? সহস্র বলল, আরে ভাবি, আমার জান মানে ভাবি জান। হ্যাঁ হ্যাঁ, আমরা ঘুমাই। ঈদের আগের রাতে সবাই মিলে আড্ডা দিই। মহিলা মানুষ মেহেদি নিয়ে পড়া থাকে, তাই দিনের বেলা আপনি ঘুম আসে।
সবাই হেসে উঠল তার বলার ভঙ্গিতে। শতক হাসতে হাসতে মৈত্রীর দিকে তাকালো। তার মুখ মলিন, ভাইয়ের পাশে বসে এখনো মন খারাপ করে আছে। সে সহস্রকে ইশারা দিয়ে মৈত্রীর কথা বলল। সহস্র মানুষ হাসাতে ওস্তাদ, তার কথায় না হেসে থাকা যায় না। সে বলল। এই শালি, শতক চোখ গরম করে তাকালো সহস্রের দিকে। সহস্র মাথা চুলকে বলল, সরি ভাই, অ্যাকচুয়ালি স্লিপ অফ জিহবা, বুঝলে? আর মিঠু এমনভাবে বসে আছিস যেন তোর জামাই তোর রাইখা অন্য বেডে নিয়ে ভাগছে। আরে মিঠু চিল, বুঝছো? চিল কর। জামাই চলে গেছে, নো প্রবলেম। তোর ভাইয়ের শালা আছে না, কি যেন নাম? নীরব, কিন্তু কেন? বলল। সহস্র হাসি হাসি মুখ নিয়ে বলল, একটু থাম আর একটু ধৈর্য ধর। মিঠু, ওই গুন্ডাটা কিন্তু সম্পর্কে তোর বিয়েই লাগে। তার সাথে তোকে দিয়ে দেবো কেমন? বেটা গুন্ডা না হোক, ভালো আছে বুঝলি, আর দেখতেও হেব্বি। খুশবু ভাই, শেষ করতে পারল না। এর আগে মৈত্রী উঠে এসে মারতে লাগলো, সাথে শতক সেও মারছে। এটা ভাই না বিভীষণ? সে হাসাতে বলেছিল শুধু ঘটকালি করতে না, সে হাসাতে বলেছিল শুধু ঘটকালি করতে না। কত বড় সাহস তার বউয়ের বিয়ে দিতে চায়, তাও আবার গুন্ডার সাথে? মেরে হাড্ডি গুঁড়ো করে বাজারে বিক্রি করবে। খুশবু চড়ে হেসে উঠল, বলল, হাজার প্রস্তাবটা কিন্তু দারুণ। ওর স্বর্ণের দোকান। মিঠু, তুই রানী হয়ে থাকবি। বলেই হাসতে লাগলো। মৈত্রী ভাইয়ের হাসি দেখে হালকা হেসে শতকের দিকে তাকালো। শতক সহস্রকে ছেড়ে খুশবুর দিকে তাকিয়ে যেন ক্ষুধার্ত বাঘ সে, আর খুশবু হরিণ ছানা। খুশবু শতককে ওভাবে তাকিয়ে থাকতে দেখে ভেঙচি কাটল। মৈত্রী ফিক করে হেসে ফেলল। সকলে তার দিকে তাকিয়ে। শতকও তাকিয়ে হাসলো কেন? কথাটা ঠিক বলেছো ভাই, আমি তো ভেবে দেখিনি। বলেই হাসতে হাসতে চলে গেল। শতক আহম্মক হয়ে গেল। তার মাথা উড়ে যাওয়ার পায়তারা করছে না তো? জলদি খাঁচায় ভরতে হবে। সূর্য মামা তেজে তাকিয়ে ধরণীতে। বাতাস নেই, গাছের পাতাও নড়ছে না। ঝিঝি পোকা ডাকছে। রাস্তা দিয়ে ভ্যান চলছে, তার প্যাপু আওয়াজ। রাস্তার ধারে ছাগল বাঁধা, পাশে একটা ছোট্ট ছেলে বসে, যার কোলে ছাগলের বাচ্চা। মাটি ম্যাঁ করে গা চেটে দিচ্ছে বাচ্চাটির। কাল পরশু হয়েছে হয়তো। মৈত্রী পিচঢালা রাস্তায় হেঁটে চলেছে। তার মনটা খুব খারাপ। বাঘিনীকে এক বান্ধবীর বাসায় রেখে এসেছে। বান্ধবীর বাঘিনীকে খুব পছন্দ। বাবা বাড়িতে রাখতে মানা করেছে, মানে রাখা যাবে না। আর বাবার কথা মানে শিরোধার্য। তার ভালো লাগছে না। একেবারে ছোট ছিল তখন, যখন ওকে পেয়েছিল। বাড়িতে কেউ রাখতে দেবে না। ভাইকে মানিয়ে বাবাকে অনুরোধ করে অনুমতি পেয়েছিল। কত যত্নে পেলেছে সে। সব সময় তার পিছু পিছু ঘুরঘুর করত। ডাকলেই ছুটে এসে মিউ মিউ করত। আরুর পুতুল এনে খাটের তলায় লুকিয়ে রাখত। মাছের বাটি দেখলে মাথা ছাড়া অন্য কিছু নিত না। বাড়িতে কুকুর ঢুকলে বকুল গাছের আগায় উঠে পাখির মতো মিউ মিউ করত। মানে হয়তো সে পাখি সেজেছে। একটা আলাদা মায়া কাজ করত পোষা প্রাণীটির উপর। শতক ওইদিকে গিয়েছিল কাজে। বাইক নিয়ে ফিরতেই সামনে মৈত্রীর মতো একটা মেয়েকে দেখে। না, ওটা তো মৈত্রী। এখানে কি করছে? সে মৈত্রীর পাশে বাইক থামালো। মৈত্রী বাইক দেখেই চিনতে পেরেছে। শতক বলল, কোথায় গিয়েছিলি ভর দুপুরে? শায়লাদের বাসায়। ছোট্ট জবাব। শতক আবার বলল, দুপুরে কেন? মৈত্রী একটু থেমে উত্তর দিল, তার কথা বলতে ইচ্ছে করছে না, কান্না পাচ্ছে। তবুও ভদ্রভাবে বলল, বাঘিনীকে দিয়ে। কেন? খাঁচায় রাখলেই হতো। আব্বা রাখতে দেবে না বাড়িতে। অভিমানী কণ্ঠ তার। শতকের জন্যেই তো সব। শতক বুঝতে পারল অভিমানিনীর অভিযোগ। ও বলল, উঠে বস, বাড়ি যাব। আর বিকেলে বরব্বার দোকানে যাব। তখন বলবনি তোর এই বাচ্চার কথা, যার শোকে শোকাই তো তুই। তোমায় বলতে হবে না। দূরে আছে ভালো আছে, কাছে এনে বিপদে রাখার দরকার নেই। শতক হাসলো। মৈত্রীকে বাইকে উঠতে ইশারা করলো। মৈত্রী মানা করে দিল, যাবে না সে। শতক বলল,
উঠতে বলছি তোকে, দুবার যেন বলতে না হয়। মৈত্রী কি করবে ভেবে পেল না, পরে উঠে পড়ল। রাস্তায় তেরামি করা কেমন দেখায়, তবে শতককে ধরল না, পিছনে ধরে বসলো। শতক কিছু বলল না, উঠেছে এই বেশ। বাইক চলতে শুরু করলো, দুজনে চুপচাপ। শতক নীরবতা ভেঙে বলল, কালকের জন্য দুঃখিত আবারও, আসলে মাথা গরম ছিল। ব্যাস এইটুকু, আর বলল না মৈত্রী। শতক মিররে একবার দেখলো মৈত্রীকে, শুধু চোখ দেখা যাচ্ছে, বোরখা ও নেকাব পরা। শতক আবার বলল, সকালে কি বললি? মৈত্রী জানে শতক কিসের কথা বলছে, স্বাভাবিক উত্তর দিল, দেখ পেঁচাবিটা, ওই গুন্ডাটার কথা। শক্তভাবে বলল শতক। মৈত্রী একটু মজা পেল। আব আয়া উঠ পাহাড় কা নিচে। মৈত্রী হেসে বলল, শতক ভাই, এভাবে তুমি ওনাকে গুন্ডা বলতে পারো না। শতক রেগে বলল, কেন রে, তোর এত জলে কেন? 100 বার বলবো গুন্ডা। কি করবি তুই? আমি আবার কি করব? না, তখন ভাইয়া বলেছিল না যে ওনার স্বর্ণের দোকান রাজরানী হয়ে থাকবে, তাই